চিন্তাবর পাড়াতে আসছে, মাতামুহুরী নদীটা পার হতে হবে। আর এটা একটা অন্যতম গহীন জঙ্গল। আমাদের গাইড ওই যে আদিবাসী দাদা আমাদের গাইড হিসেবে কাজ করবে। নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, এরকম রাস্তার মতো দেখবেন। শুকনার দিনে হয়তো বা চাঁদের গাড়ি চলে, কিন্তু বর্ষাকালে কোনো গাড়ি চলে না। আর এখন নদী পার হব। আমরা তিনজন আছি দাদা সহ। দাদা হচ্ছে আমাদের গাইড। ভুলে গেছে, হাফ প্যান্ট পরে আসা দরকার ছিল। এই দাদা আপনার তালে তালে হাঁটবো, দাদার তালে তালে হাঁটি। খুব সুন্দর একটা ভিউ। নদী দেখে মনে হচ্ছে নদী গলা সমান পানি, কিন্তু মাঝখানে চলে আসছে হাঁটু সমান। মাতামুহুরী নদী বালিবর্তী নদী, হাঁটু সমান পানির নদী, কিন্তু বৃষ্টির কারণে পানিটা গোলা হয়ে গেছে। যদিও বা পানিটা একটা মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার, কিন্তু আজকে পরিষ্কার নেই। পরিষ্কার নেই স্বাভাবিক, বৃষ্টির পানি কাদার পানি ধুয়ে পাহাড় থেকে নিচে পড়ে, যার কারণে। আমি কিন্তু এখন মাঝখানে, কিন্তু সব জায়গায় সমান। আমাদের স্বাভাবিক নদীর মতো গভীর না। আপনি এপার আর ওপার হেঁটেই চলে যেতে পারবেন। এই এলাকার মানুষ নদী নির্ভরশীল। ভালো আছো? হ্যাঁ, মাস্ট ভিজে যাব একটু, ফ্যান্ট যতটা সম্ভব উপর দিকে। সব জায়গায় হাঁটু সমান না, হাঁটু চেয়ে 2-3-4 ইঞ্চি একটু বেশি হয়। হ্যাঁ, পার হচ্ছি না, আর রক্ষা পেলাম না। শেষ রক্ষা, হাঁটুর উপরে পানি। শেষ রক্ষার হলো না। এটা একটা দুর্গম পাহাড়ি এলাকা, চিন্তাবর পাড়া বলে এটাকে। হঠাৎ বলতে গেলে আপনারা যারা নীলগিরি যান, নীলগিরি ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে যে সমস্ত এলাকা দেখেন না, এরিয়াটা, এই সমস্ত এরিয়াগুলো হচ্ছে এই সমস্ত এরিয়া। এখন আমি বর্তমানে যেখানে আছি আর কি, যে পাড়ায় আছি বর্তমানে, এরকম অনেক আদিবাসী গ্রাম, মহল্লা, পাড়া এরকম পেয়ে যাবেন। এখানে দোকানপাট বাজারঘাট নেই বললেই চলে, সবকিছু তারা প্রাকৃতিকভাবে আত্মনির্ভরশীল। আর সোলার, এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, সোলার। ওই যে প্রত্যেকের বাড়ির ছাদে সোলার। আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। আর ওরা খালের মধ্যে বা গবাদি পশু পালন করে মাছ মাংস ইত্যাদি, এদের মোটামুটি আত্মনির্ভরশীল। গরু ছাগল সব ওরা পোষে, শুকর ওরা পোষে। আর তাদের প্রত্যেকের বাড়িগুলো কিন্তু মাচাঙ্গর, নিচের জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি রাখার জন্য মাচাঙ্গর করে। তো মায়ালো, এখন আসছি দাদা, জিজ্ঞেস করো মায়ালো অর্থাৎ কেমন আছেন। আর ওরা বলে মায়া অর্থাৎ ভালো, আর মায়ালো ভালো আছেন। আর এরা বলে মায়া অর্থাৎ ভালো। প্রাকৃতিকভাবে তেঁতুল গাছ দেখেন, জাঁকজমকপূর্ণ তেঁতুল গাছ, আম জাম কাঁঠাল অভাব নেই। বলতে গেলে এরা প্রাকৃতিকভাবে আত্মনির্ভরশীল। একটা বন্য শুকর দেখা যাচ্ছে। এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, এই পাড়ার ভিতর খুবই দুর্গম, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ইন্টারনেট বিদ্যুৎ কিছুই নেই, কিন্তু আধুনিক জীবনযাপন করে সোলারের মাধ্যমে।
এটাই একটা বাড়ি এখানকার, যদি কিছু অর্থবিত্ত সম্পদ কি বলেন এই টাকা পয়সাওয়ালা। আর ওই যে একটা, এই দুইটা বাড়ি দেখা যাচ্ছে, তিনটা বাড়ি দেখা যাচ্ছে টাকা পয়সাওয়ালা এই গহীন অরণ্যে। দাদা এখানের কারবারি, কারবারি বলতে পাড়ার লিডার। পাড়ার লিডার যদি কোনো সালিশ বিচার এটা সেটা সব করা লাগে, কারবারি এটা মেনটেনেন্স করে দেয়, ঠিক করে দেয়। তারা সিটেঙ্গা ভাষার মধ্যে হই হ্যাঁ বেড়াই হারবারি মারা দা তুই হরে হন হারবারি ইস ধরে বেড়া, হ্যাঁ হ্যাঁ বেড়া সব তুই কি হারবারি নে। আসলে কারবারি শব্দটা সম্ভবত আমার যা ধারণা এই এখান থেকেই যাচ্ছে, উৎপত্তি হয়েছে। প্রতিটা মালমাফারে একজন করে কারবারি থাকে লিডার, ওর কথা মতো সবাই, ওর নির্দেশনায় সবাই চলাফেরা করে। তো উনি হচ্ছে সেই কারবারি। আমরা সাধারণত আর সিটাইঙ্গল জিয়ার হয়ে বেড়া হারবারি মারার দা বেড়া হরে হন হারবারি ইস দতি একবার এর মধ্যে হারবারি বলার দা, অর্থাৎ সালিশ বিচার এটা সেটা যে কোনো ফয়সলা কারবারি দেয়। হ্যাঁ এই দুর্গম পাহাড়ি এলাকায় একটা জিনিস ভাবতে গেলে, এই যে পাকা ঘর বাড়ি করছে না, ইট বালি সিমেন্ট পাথর যাই বলেন সরঞ্জাম তো লাগে, দোতলা বাড়ি রড, এগুলো কীভাবে নিয়ে আসছে আমি তো বুঝলাম না। সম্ভবত বর্ষাকালে মাতামুহুরী নদী হয়ে বাহক মাতামুহুরী নদী হয়ে সম্পানে বা নৌকায় বড় নৌকায় এই মালগুলো আনা হয়েছে। গাড়ি যোগে আনা অসম্ভব, গাড়িতে করে চাঁদের গাড়ি তো এই এলাকায় আসা সম্ভব। পিছনে যেটা মাতামুহুরী নদী আছে ওই নদী একমাত্র বাহক বলতে গেলে। আমরা নীলগিরি ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে যে এরিয়াটা দেখি, আসলে এটাই সেই এরিয়া, সেই পাড়া। এইটাই না অজস্র বিশাল এলাকা জুড়ে এই জঙ্গলের মধ্যে ফাঁকে ফুঁকে, হ্যাঁ 10-20 কিলোমিটার হাঁটবেন, হাঁটার পরে একটা পাড়া পাবেন। এই পাড়ার মধ্যে 50, 60, 70, 100 ঘর, 100টা বাড়ি। তো এখানে আরেকটা দেখা যাচ্ছে ফাঁকা বাড়ি, সোলার উপরে, সোলার চালের উপর, আর আকাশ টিভি। যতই দুর্গম এলাকায় থাকুক এরা কিন্তু আধুনিক জীবনযাপন করে, আধুনিকতার ছোঁয়া আসছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই। শুধু মোবাইল নেটওয়ার্ক দিক দিয়ে তারা বঞ্চিত। দেখেন এই বন জঙ্গলের চিপার ভিতরে একটা স্কুল পাওয়া গেছে, প্রাইমারি স্কুল সম্ভবত, হ্যাঁ প্রাইমারি স্কুল হবে যেহেতু বাচ্চা কাচ্চা প্রাইমারি। ওয়াও, আমি আশাও করিনি এরকম একটা এলাকায় একটা স্কুল হবে, এরকম দুর্গম এলাকায় একটা চিন্তাভাবনা করার মতো, রুলাইং বা চিন্তাভাবনা করার মতো এরকমভাবে এটা আশা করি নাই। তেঁতুল গাছ, অজস্র তেঁতুল গাছ, অজস্র আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সব সব। আমি সব পাড়া মহল্লায় এরকম সুযোগ সুবিধা দেখি নাই যেখানে স্কুল থাকবে, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। এখানে একটা এই গহীন অরণ্যের ভিতরে একটা স্কুল, দোতলা বিশিষ্ট, একটা প্রাইমারি স্কুল। অর্থাৎ বন জঙ্গল হলে একটা নিম্নমানের যেটা শিক্ষা, প্রাইমারি শিক্ষা, সেটা অন্তত তারা পাচ্ছে, এখান থেকে তারা বঞ্চিত হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। একেবারে বলতে গেলে যেটা অক্ষর জ্ঞানহীন এটা তারা থাকবে না। তখনকার সময় যেটা অক্ষর জ্ঞানহীন থাকতো আদিবাসীরা, সেটা হবে না, অন্তত ক্লাস 5 পর্যন্ত তারা পড়তে পারবে। আর স্কুল কলেজ অনেক দূরে, এখানে বাড়িতে বসবাস করে স্কুল কলেজে লেখাপড়া সম্ভব না এই এলাকায়। উপরে বুদ্ধ মন্দির এলাকায় চিপাই চাপাই অনেক বুদ্ধ মন্দির আছে। দাদা হচ্ছে আমাদের কারবারি, দাদার নাম লাংকি। এই পাড়ার কারবারি, অর্থাৎ লিডার। কারবারি বলতে লিডার বোঝায়, যে কোনো সালিশ বিচার, যে কোনো সমস্যার ফয়সালা উনি এখানে দিবেন। ওয়াও, ক্যাংটাও দারুণ। ক্যাং হচ্ছে
অর্থাৎ বুদ্ধ মন্দির, আমাদের বুদ্ধ মন্দিরকে ক্যাম্প বলা হয়। দাদা, আমরা যে আসছি ওই পাহাড়টা তো নীলগিরি, তাই না? চিম্বুক পাহাড়, ডিম পাহাড়। তো এখন এইদিকে যাওয়ার কোনো রাস্তা আছে? অনেক দূরে আসলে জঙ্গলের রাস্তা, তো ওনারাই অবাক হয়ে যাচ্ছে। না না, সমস্যা, গহীন জঙ্গলে আসলে গাইড ছাড়া যাওয়া যায় না। আপনারা নীলগিরি পর্যটন কেন্দ্র, পর্যটক এরিয়া, নীলগিরি থেকে আপনারা, এটা অনেকটা ফরওয়ার্ড বান্দরবনের, কিন্তু এটা আনফরওয়ার্ড জায়গা। এখান থেকে নীলগিরির পাহাড়টা দেখা যায়, কিন্তু যাওয়া অনেক কষ্টসাধ্য। এখানকার স্থানীয় দাদারাও নিষেধাজ্ঞা দিচ্ছে। বুদ্ধ মন্দির, এটাই সেই বুদ্ধ মন্দির। এখানে একটা বড় পানির ট্যাঙ্ক দেখছেন, এগুলো আসলে সোলার দিয়ে হয় না, এগুলো তারা এক্সট্রা আমাদের জেনারেটর ব্যবহার করে। ওই যে জেনারেটর রুম, মেশিন স্টার্ট করে হাই ভোল্টেজে পানি উঠাতে হয়, হাই মোটর ব্যবহার করে, সোলার দিয়ে মোটর চলে না। দাদারা এখানে উপাসক উপাসিকা, কেমন দায়িকা, আর ওনারা হচ্ছে উপাসক উপাসিকা। এই যে দেখাই নীলগিরির ভিউ পয়েন্ট। ওই যে একটা টাওয়ারের মতো দেখছেন, আমি দেখানোর চেষ্টা করি। আসলে বোঝা যাচ্ছে না, ওই যে দূরে ওই বরাবর একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওই টাওয়ারটাই হচ্ছে নীলগিরির ভিউ পয়েন্ট। তো নীলগিরি থেকে যে এলাকাটা দেখা যায় ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সুন্দর দৃশ্য, আমি এখন সেই এলাকায়, সেই এরিয়াতে। তো দাদারা বলছে এই অ্যাঙ্গেলে যাওয়ার কোনো সুযোগ নেই, যদি বা পাহাড়টা দেখে মনে হচ্ছে অনেক কাছে, তা 20-30-40 কিলো হবে, পুরো জঙ্গল, এদিকে আর কোনো রাস্তা নেই। মন্দিরের নাম হচ্ছে লামা গজালিয়া ইউনিয়নের চিন্তাবাপাড়া বৌদ্ধবিহার, নির্মাণ 2015 সাল থেকে 16 সাল, বাস্তবায়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বন্ধুরা, লামা হলেও এটা কিন্তু শেষ প্রান্ত। আমি যে এরিয়াতে বসবাস করি, এই এরিয়াতে, এই এলাকাতে বসবাস করি, কিন্তু এখানে সচরাচর আসা হয় না। মাঝে সাঝে যদি কাজ থাকে আসি। আমরা আসছি আজকে ঘুরতে। এখন এই চিন্তাবার পাড়া বলে, চিন্তাবার। আর লামা হলে এটা শেষ প্রান্তে, অর্থাৎ থানচি এবং লামার যেটা সংযোগ, সীমান্তবর্তী অঞ্চল, থানচি থানা এবং লামা থানার এই সীমান্তবর্তী অঞ্চলটাই হচ্ছে এটা চিন্তাবা। আর এই অ্যাঙ্গেল হচ্ছে রোলাইং বলে, নামগুলো ভুলে যাই এরকম। আমি একটু উপরে উঠি, পায়ের জুতো খুলি উপরে উঠি। বুদ্ধ মন্দির, ওয়াও, যা ভেবেছিলাম তার চেয়ে আধুনিক। এই এলাকায় তার চেয়ে আধুনিক, টাইলস করা। বুদ্ধের জীবনীর উপর বিভিন্ন চিত্রাঙ্কন করা আছে। সমাধি তাপস, উনি বলছিলেন আমার পিঠের উপর একটা বর দিয়ে আমি যে রাস্তা কমপ্লিট করতে পারিনি, সম্পন্ন করতে পারিনি, শেষ করতে পারিনি, আমার পিঠের উপর দিয়ে আপনি চলে যান। এই ভগবান গৌতম
আর মহাবস্তিপতি গৌতমীকে স্বপ্ন দেখাচ্ছে। আর এটা এটা বুঝছি না, এটা যা সম্ভবত মনে হচ্ছে চতুরার্য সত্যের যে দৃশ্য, বৃদ্ধ, সুন্দরী, অসুস্থ, মৃত, এটাই। ভালো ভালো অঙ্কন করছে, অনেক অঙ্কনের আসলে আমি ব্যাখ্যা দিতে পারছি না। ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মায়ানমার বা থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ নিচে, এগুলো তো আমি আসলে বুঝবো না, তবে চিত্রাঙ্কনগুলো অনেক পারফেক্ট, খুব সুন্দর। ঠিক আছে, আজ এই পর্যন্ত, একটু বন্দনা করে নিই। মন্দিরে আসছি যেহেতু, আমি ধর্মসূত্রে বুদ্ধিস্ট বড়ুয়া, আমি একটু বন্দনা করে নিই। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা।